নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরু করছি যুক্তিযুদ্ধ। আর যুক্তিযুদ্ধ শুরুতে আজকে একটা ছবি দেখাবো, তারপরে আসছি। একবার ছবি দেখুন, বিগ ওয়ালে পিসিআর ছবিটা দেখুন। আগুন নেভাতে গিয়ে অথই জলে পড়ছেন দমকল কর্মীরা। আগুন নেভাতে গিয়ে অথই জলে পড়তে হচ্ছে দমকল কর্মীদের। খুব একটা বেশি দূরে আপনাদেরকে যেতে হবে না, তারাতলার ছবিটা একবার দেখুন। এই রকম ছবি আমরা বিগত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখিয়ে আসছি। শহর হতে পারে, মফস্বল হতে পারে, গ্রামে হতে পারে, একই অবস্থা। রাস্তা খানাখন্দে ভরা, বৃষ্টি হচ্ছে, জল জমছে। সেখানকার মানুষ বলছেন দিনের পর দিন আমরা বলেছিলাম কিন্তু কোনো সমাধান পাইনি। পাশাপাশি আমরা এই ছবিও দেখেছি, একটা বার্থ সার্টিফিকেটের দরকার বা ডেথ সার্টিফিকেটের দরকার বা অন্য কোনো সার্টিফিকেটের দরকার। আগে কাউন্সিলরদের কাছে গেলে কাজ হতো বা পঞ্চায়েতে গেলে কাজ হতো, এখন তাকে ছুটতে হচ্ছে পুরসভাতে। গিয়ে দেখছেন আজকে কাজ হবে না, কালকে আসুন। কাল গেলেন, কালকেও হবে না দাদা, আপনি এক কাজ করুন, সামনের সপ্তাহে আসুন সোমবার। এরকম ঘুরতে হচ্ছে সাধারণ মানুষকে। এখন প্রশ্ন হচ্ছে, আপনার এলাকার কাউন্সিলর যদি ইস্তফা দিয়ে থাকেন বা জেলে থেকে থাকেন বা আপনার ওই পুরো বোর্ডটা ডিসলভ হয়ে গিয়ে থাকে, তাহলে দায়টা কার? আপনার? আপনি যাকে ভোট দিয়েছেন, নাকি সেই কাউন্সিলর বা সেই রাজনৈতিক দলের, নাকি যারা আজকে সরকারে এসেছে তাদের? 4 তারিখের পর থেকে মানুষের সমস্যার সমাধান আমরা খোঁজার চেষ্টা করছি, আলোচনার মাধ্যমেও খোঁজার চেষ্টা করব এই পুরসভা এবং পঞ্চায়েত কেন্দ্রে যাবো। তবে তার আগে একবার প্রতিবেদন দেখব। হেরেই উঠাও, সাধারণ মানুষকে বিপদে ফেলে পুরসভা ছেড়ে পালিয়েছে তৃণমূল। একের পর এক পুরসভায় গণ ইস্তফা। তৃণমূলের খেয়েতে ব্যাহত নগর জীবন। উত্তরের কোচবিহার থেকে দক্ষিণে বসিরহাট, পশ্চিমে আসানসোল। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় বিভিন্ন পরিষেবা পেতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। যেমন কোচবিহার পুরসভা, তৃণমূলের অনাস্থায় বোর্ড ভেঙে যায়। সেখানে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রীরা। ইনকাম থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডিজিটাল পরিষেবা পেতে চরম ভোগান্তির অভিযোগ পুরবাসী। আমি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেওয়ার জন্য এসেছি। আগে তো কাউন্সিলরই দিত, এখন কাউন্সিলর দিচ্ছে না, পৌরসভায় অ্যাপ্লিকেশন করতে হয়। আগে একদিনেই হয়ে যেত, এখন 3-4 দিন সময় নিচ্ছে। বার্থ সার্টিফিকেট ডিজিটাল ফর্মের জন্য, বাট দিচ্ছে না, বলছে এখন কাজ পুরো বন্ধ, প্রায় 2-3 মাস লাগবে এটা ঠিক হতে। জন্মের সার্টিফিকেট নিয়ে আমার বাচ্চার, সেটা আমি আধার কার্ড বানানোর জন্য আসছিলাম, এটা কাজ বন্ধ আছে বললেই হবে। তৃণমূল জামানা থেকে প্রশাসক দিয়ে চলছিল কৃষ্ণনগর পুরসভা। সেখানে নিকাশি থেকে জঞ্জাল সাফাই সহ নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের পাহাড়। যেদিকেই যাচ্ছি, যে প্রান্তে যাচ্ছি, সেখানে দেখছি খুব খারাপ অবস্থা। পরিষেবা মনে হয় একদমই পাচ্ছে না। ওয়ার্ড ভিত্তিক হয়তো মেন রাস্তাটা কিছুটা হচ্ছে, ম্যাক্সিমামটাই হচ্ছে না। রাস্তাঘাট পরিষ্কার করা হয় না ঠিকঠাক। আর এইখানটায় এত ছেলেপেলে আসে, যাতায়াত করে, এত জল জমে থাকে, এর ব্যবস্থা কেউ নিচ্ছে না। চারিদিকে রাস্তাঘাট নোংরা, ময়লা জমে আছে, রাস্তাঘাটে জল জমে রয়েছে। বসিরহাট পুরসভায় এসে খালি হাতে ফিরছেন সাধারণ মানুষ। মিলছে না সার্টিফিকেট, এলাকায় আবর্জনার স্তূপ, জমা জলে চরম দুর্ভোগ। আমি এই একটা পেপারের জন্য এসেছিলাম বাবা, তো আমাদের তো এখন সে পেপার দেবে না। কি বলছে? বলছে যে আবার আসলে তাই দেবে। আমার ছেলের জন্ম সার্টিফিকেট ডিজিটাল করতে দিয়েছিলাম, তো সেটা নিতে এসে বলছে যে এখন পোর্টালে কাজ বন্ধ আছে, এখন কোনো কাজ হচ্ছে না। ট্যাক্সের বিল তুলতে এসেছি, তারপর তা বললো এখান থেকে হবে না। কিছুদিন আগে আসানসোল পুরসভার মেয়র সরে দাঁড়িয়েছেন। তার ফলে পুরসভার পদে পদে সমস্যা। আটকে রয়েছে বিভিন্ন শংসাপত্র, মিলছে না কোনো অনুদান। পাইনি। আগে সময় যে টেবিলে তো লোকজন ছুটিতে আছে, আসছি ঘুরে যাচ্ছি। ফর্ম দিলেও তো ওটা বললো যে এমএলএ কে দিয়ে সাইন করাতে, তো ওটা আবার এখন তো এমএলএ যে আছেন অজয় পোদ্দার, উনি তো এখন দিল্লিতে আছেন বলছেন, তো এখন আমাদেরকে ওয়েট করতে হবে। এটা কাউন্সিলরকে দিলেও হয়ে যেত, এখন এমএলএ কে দিয়ে করাতে হবে। হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়ালি আমার বাচ্চার বার্থ সার্টিফিকেট বানাতে এসেছিলাম, তো সেটার জন্য তো এখন বললো যে এখানে আপনার বন্ধ আছে, তো 20 তারিখ থেকে বন্ধ আছে, তো সেই জন্য এখন এটা করানো হলো না। পালাবদলের পরই তৃণমূল জামানায় দুর্নীতির মৌচাকে পরপর ঢিল পড়তে না পড়তেই পুরসভার মধুভাণ্ড ছেড়ে পগারপাড় দুর্নীতিবাজদের। যারা মানুষের জন্য কাজ করবেন বলে ভোটের আগে হাপিত্তেশ করতেন, তারাই মানুষকে ছেড়ে পালিয়েছেন। স্থায়ী সমাধানে পুরভোট এগিয়ে আনার চিন্তাভাবনা বিজেপি সরকারের। 4 তারিখে সরকার আসার পরে যেভাবে লাজ গুটিয়ে পালিয়ে গেল, তো বলার নেই, হয়তো এই ডেমোক্রেসির জন্যই হয়তো পালিয়েছে। আমরা তো সেই দিকেই এগোচ্ছি যাতে ইলেকশনটা হয় নভেম্বর-ডিসেম্বর মাসে। পুরো বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল কেটে পড়ায় তাদের সমস্যার শেষ নেই। এই প্রেক্ষাপটে প্রশাসক বসিয়ে পুরো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা রাজ্য সরকারের। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা।
এই হচ্ছে আজকের প্রতিবেদন। যারা দেখলেন প্রতিবেদন, অনেক প্রশ্ন নিশ্চয়ই উঠছে, সেগুলোই আজকে খোঁজার চেষ্টা করবো। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিও 4 জন রয়েছেন, বাইরে থেকেও থাকবেন গেস্ট। অভ্র সেন রয়েছেন বিজেপির তরফ থেকে, শুভাশিস ভট্টাচার্য কংগ্রেসের তরফ থেকে, মৃত্যুঞ্জয় পাল তৃণমূল কংগ্রেস, জন্টু বড়াইক বিশ্লেষক। মৃত্যুঞ্জয়, আপনাকে দিয়ে শুরু করি। তাহেরপুরটা বাদ দিলে আর ঝালদা কখনো কংগ্রেস, কখনো তৃণমূল কংগ্রেস, কখনো কংগ্রেস, কখনো তৃণমূল কংগ্রেস, বাদ দিয়ে বাকি পুরসভাগুলোতে আপনারা জিতেছেন, একচ্ছত্রভাবে জিতেছেন। আজকে সেখানে কোনো জায়গায় কোনো কাউন্সিলর নেই, কোথাও গিয়ে মেয়র ইস্তফা দিয়ে দিয়েছেন, বোর্ড ভেঙে গেছে, কোথাও কোনো কাউন্সিলর আজকে জেলে রয়েছে, কিন্তু সাধারণ মানুষ যে পরিষেবা পাচ্ছে না, দায়টা কি আপনারা নেবেন না? আমরা দায় কেন নিতে যাব? যে সমস্ত কিছু যে ইস্তফা দিয়েছে, আপনি ইস্তফা দিয়েছে না ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে। এবার আমি যদি কলকাতা কর্পোরেশন নিয়ে আলোচনাটা শুরু করি, তাহলে 5ই জুন কলকাতা কর্পোরেশনে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম নিজে রেজিগনেশন দিল, বা যার নিয়ে আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী যার ছবি দেখিয়ে তিলজলা কাণ্ডে অনেক কিছু দেখালো, এই অ্যাকশন হবে ওই অ্যাকশন হবে, আলটিমেটলি তো কিছুই হলো না। তারপরে আমরা দেখলাম যে 8ই জুন স্মিতা পান্ডেকে কলকাতা কর্পোরেশনের 117/1 1980 অ্যাক্টের ওপরে তাকে অ্যাডমিনিস্ট্রেটর হেড বসানো। এইবার তারপরে দাঁড়িয়ে আপনি ওয়ার্ডগুলোতে একটা সরকার গঠন হয়েছে, আপনি ওয়ার্ডগুলোতেও অ্যাডমিনিস্ট্রেটর বসাতে পারতেন। প্রাক্তন কাউন্সিলরদের আমার প্রশ্ন আগে না 5 তারিখের পর 8 তারিখ 7 তারিখ বিকেল 5টা পর্যন্ত সময় ছিল। ফিরহাদ হাকিম নেই, তৃণমূলের অন্য কোনো প্রতিনিধি গিয়ে বলবেন যে আমরা জমা দিলাম। আপনি এই কথাই বললেন, শুনুন, তাহলে আপনি যখন এই কথাই বললেন, শিলিগুড়িতে গৌতম দেব চেয়ারম্যান থেকে যখন রেজিগনেশন দিল, মেয়র থেকে যখন রেজিগনেশন দিল, তখন শিলিগুড়ি পৌরসভায় অন্যরা যারা নিয়ম অনুযায়ী যদি যে আছে ডেপুটি মেয়র, তিনি যদি ওখানে গিয়ে অ্যাপ্লাই করেন যে আমরা বোর্ড গঠন করতে পারবো, আমাদের দেওয়া হবে, সেই ক্লজে অ্যাপ্লাই করেছিল, মেজরিটি নিয়ে কাউন্সিলর শিলিগুড়িতে করতে দেওয়া হয়নি, ভেঙে দেওয়া হয়েছে। তো এরকম নয় যে করতে চাওয়া হয়েছে আর চাইনি। কলকাতা পুরসভা কোথায় করতে চাওয়া আমি 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 কথা বলছি সব জায়গায়। বাদ দিয়ে দিন, আপনি কৃষ্ণনগর পুরসভা চৌঠামের আগে প্রশাসক বসিয়ে রেখে দিয়েছেন। তোমাকে কৃষ্ণনগর পুরসভা, তোমাকে একটা জিনিস বুঝতে হবে, আমি আবারও বলেছি আমার বক্তব্যের শুরুতে, কর্পোরেট কাউন্সিলররা নিজের ইচ্ছায় হোক, চাপের ক্ষেত্রে হোক, রেজিগনেশন দিয়েছে, বোর্ড ভেঙে গেছে, অ্যাডমিনিস্ট্রেটররা বসছে। কলকাতা যদি আমি আলোচনা করি, আমি কলকাতার নাগরিক হিসাবে যদি কলকাতাটা নিয়ে আলোচনা করি, তাহলে আমি গোটা রাজ্যের আলোচনা, পুরো রাজ্যেরই আলোচনা করছি। সিনারিওটা তো সব জায়গায় একই। সেখানে দাঁড়িয়ে বলতে হবে যে তুমি অ্যাডমিনিস্ট্রেটর যদি বসাতে হয়, তাহলে তুমি প্রত্যেকটা ওয়ার্ডে বসানোর ক্ষমতা আছে এই সরকারে। যদি পুরনো কাউন্সিলরদের আমি আবারও প্রশ্ন করছি এখানে, আপনি এই সরকারের কথা বলছেন, আপনি হাওড়ায় কি প্রত্যেকটা ওয়ার্ডে বসিয়েছেন? আরে হাওড়ায় তো কৃষ্ণনগর যখন পুরো বোর্ড ভেঙে গেছে, তখন তৃণমূল কংগ্রেস সরকারে আবার 4 তারিখের আগে তুমি কথাটা বুঝতে পারছো না। তুমি আমাকে যদি না বলতে দাও, পুরোটা শোনার ধৈর্য রাখো, শুনছি তো, শোনাটার ধৈর্য রাখো। আমি বলছি যে আমরা পুরনো সরকার তৃণমূল কংগ্রেস চলে গেছে, নতুন সরকার তো গঠন হয়েছে। হাওড়াতে পুরনো সরকার প্রত্যেকটা ওয়ার্ডে অ্যাডমিনিস্ট্রেটর রাখেনি, তুমি ভুলে যাও। এখন তো কেউ বিজেপি শরণার্থী আছে, নালে বিজেপি সরকার গঠন হয়েছে, এমএলএ হয়েছে, তাহলে এখন তো প্রত্যেকটা ওয়ার্ডে পুরনো কাউন্সিলররাও তো এখন বিজেপি শরণার্থী দলে আছে, তাদের বসাতে পারতো, না বসিয়ে অন্য কাউদের বসাতে পারতো। একটা কাউন্সিলর, শুধুমাত্র কাউন্সিলর থাকা মানে, এখন আমরা সকালবেলা কি দেখছি, ময়লার গাড়ি আসছে চলে যাচ্ছে, কাউন্সিলর সার্টিফিকেট গুলো আমি ভুলে যাচ্ছি পুরনো সরকার মানে তৃণমূল সরকারের আমলে কেন হাওড়া পুরসভায় প্রত্যেকটা ওয়ার্ডে প্রশাসক বসানো হয়নি। আমি ভুলে যাচ্ছি কৃষ্ণনগরে পুরো বোর্ড চৌঠামের আগে মানে তৃণমূল থাকাকালীন ভেঙে গেছিল দীর্ঘদিন, কেন প্রত্যেকটা ওয়ার্ডে প্রশাসক বসানো হয়নি। আমি এটা ভুলে গেলাম, কিন্তু প্রশাসক বসালেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? আমরা প্রশ্ন করেছিলাম যে মৃত্যুঞ্জয় দলেও নয়, যে অবরোধ দলেও নয়, আমরা প্রশ্ন করেছিলাম এ রাজ্যে একটা দীর্ঘদিন বাম সরকার ছিল, সেখানকার পুর দপ্তরের মন্ত্রী ছিলেন, পুর নগর উন্নয়ন দপ্তরের, তিনি কি বলেছেন? সত্যি কি সমাধান করা যায় প্রশাসক বসিয়ে? একবার শুনুন অশোক ভট্টাচার্যের বক্তব্য। বেশিরভাগই যারা পৌরসভাতে তৃণমূল কংগ্রেস ছিল, তারাও এরকম একটা দুর্নীতি করে নিজেরাই একটা চোরের মন পুলিশ বলে না, ওরকম একটা ছিল। স্বাভাবিকভাবে তারা পদত্যাগ করলো নিজেদের বাঁচার জন্যে, আর এরা পদত্যাগ করাতে বাধ্য করলো, এবং তার ফলে যেটা হলো, যে অবস্থাটা সৃষ্টি হলো, একটা কর্পোরেশন মিউনিসিপ্যালিটিগুলিতে একটা নোম্যান্স একটা ল্যান্ডের সৃষ্টি হয়েছে। এবং সেখানে এটা তো মানতেই হবে, যে দলই ক্ষমতা থাকুক না, একটা জনপ্রতিনিধি গণতান্ত্রিক ব্যবস্থায়, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় জনপ্রতিনিধির কোনো বিকল্প নেই।
জনপ্রতিনিধির বিকল্প কখনো আমলাতন্ত্র হতে পারে না। আমি এই কথাটা বারবার করে বলছি। অসীম বসু আমাদের সঙ্গে প্রাক্তন কাউন্সিলর, কলকাতা পুরসভার আলোচনায় যোগ দিয়েছেন। অসীম দা, স্বাগত। আপনার কাছে আসবো, তবে তার আগে শুভাশিস দা, আপনি হাত তুলেছিলেন, কি বলবেন আমি জানি না, তার সঙ্গে একটা লাইন জুড়ে দেই। সত্যিই তো একজন জনপ্রতিনিধির তার একটা জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে, আর একজন আমলা তিনি চাকরি করছেন, দুটোর মধ্যে পার্থক্য থাকে, যে যাই বলুক। সহমত হবেন? নিশ্চিতভাবে এই কথা বলা যায় যে পশ্চিমবাংলার বুকে ডেমোক্রেসিকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস। যে কটা মিউনিসিপ্যালিটিতে নির্বাচন হয়েছে সব কটাতে নির্বাচনে তৃণমূল কংগ্রেস কেড়েছে। ফলে আজকে বললে পরেই তারা রেজিগনেশন দিচ্ছে বা ভয় পালিয়ে যাচ্ছে। ডেমোক্রেসিতে যদি সত্যি সত্যি ডেমোক্রেসি মানে ঠিকভাবে রেখে যদি নির্বাচন করতো তৃণমূল কংগ্রেস, সারা পশ্চিমবাংলা জুড়ে যদি লুট না করতো পৌরসভাগুলোতে জিতে আসার জন্য, তাহলে পরে নিশ্চিতভাবে আজকে বুক টান করে বলতে পারতো যে না, আমরা ইস্তফা দেব না, কারণ আমরা গণতান্ত্রিক উপায়ে জিতে এসেছি। হালদায় আপনাদের যারা জিতেছিলেন ইস্তফা দিয়েছে? আমাদের যারা জিতেছিলেন তাদেরকে খুন করা হয়েছে মেজরিটির জন্য। খুন করার পর তপন কান্দুকে খুন করা হয়েছে, তারপরে রোজগার করার জন্য, অর্থ রোজগার করার জন্য সেই ভোটকে জোর করে নেওয়া হয়েছে, তৃণমূল কংগ্রেস নিয়েছে। এবং পুলিশ বলেছে তপন কান্দুকে ফোন করে যে জয়েন করো তৃণমূলে, আমি ভাইস চেয়ারম্যান করবো। পুলিশকে লাগানো হয়েছিল কাজে। আজও বিজেপি পুলিশকে লাগিয়ে ইস্তফা দেওয়াচ্ছে, এবং মন্ডল সভাপতি যারা বিজেপির আছে তারা গিয়ে কাউন্সিলরদের কাছে টাকা চাইছে। আমি পানিহাটি মিউনিসিপ্যালিটির অন্তরে থাকি এবং পাশে কর্দা মিউনিসিপ্যালিটি। আমি মানে আপনি এখানে চিল্লিয়ে বলে যাচ্ছি মানুষের কাছে যে এইগুলোতে মন্ডল সভাপতিরা কাউন্সিলরদের বাধ্য করছে এবং টাকা চাইছে। আলোচনায় যোগ দিয়েছেন সিপিআইএম নেতা, দীর্ঘদিন পুরসভায় তিনি কাজ করেছেন, প্রচুর অভিজ্ঞতা, ফৈয়াজ আহমেদ খান। আপনাকে স্বাগত। প্রত্যেকের কাছে আসবো, তবে আরো একবার শুরুতেই একবার বলে অপর কাছে আজকে পরিষেবা পাচ্ছে না, মানুষ অশান্তিতে আছে। আমি জানি পানিহাটিতে হাঁটু অব্দি জল আছে, পানিহাটিতে গার্বেজ মানে পরিষ্কার হচ্ছে না, কনজারভেন্সি ভরে রয়েছে। এগুলো কে করবে? একটা অ্যাডমিনিস্ট্রেটর বসলেই তো হয় না। 3 মাস হতে গেল, মানুষ কিন্তু এখন আপনাদের দিকে তাকিয়ে আছে। দেখুন, যেটা আমরা শুনে বুঝলাম তৃণমূল প্রতিনিধির কথা, যে তৃণমূল দায় কেন নেবে? তৃণমূল খালি বেহায়া নির্লজ্জের মতো জিভ ঝুলিয়ে হাতে বাটি নিয়ে তোলা তুলবে, এর বাইরে তো তাদের আর কোনো দায় নেই। তারা যখন বিধানসভা ইলেকশনে হেরে গেল তখন কি করলো? এই সব কটা মিউনিসিপ্যালিটি থেকে লেজ গুটিয়ে তাদের কাউন্সিলররা পালালো। এরা এখন বাড়ি বসে বসে আঙ্গুল চুষছে। আপনি ধরে নিন কেএমসির কথা বলছিলাম তো, স্যান্ডো ববিদা যখন রেজিগনেশন দিলেন তারপর তো 72 ঘন্টা টাইম পেয়েছিল তৃণমূল কংগ্রেস। তাদের এতগুলো কাউন্সিলর, মাত্র 6টা বিরোধী কাউন্সিলর, আরেকজনকে মেয়র বানানো গেল না, তারপরে গিয়ে কোথাও অ্যাডমিনিস্ট্রেটরে বসেছে। আর এদের দায়িত্ব নেই, এরা যতদিন পেরেছে পয়সা তুলে নিয়েছে, বাকি আর কোনো দায় নেই। আমি বলছি এই তৃণমূল কখনো মানুষকে পরিষেবা দেওয়ার জন্য কিন্তু বদ্ধপরিকর ছিল না। এরা বদ্ধপরিকর ছিল কিসের জন্য? খালি পয়সা তুলবে, চুরি করবে, তোলা তুলবে। এরা জানে রাজ্য সরকার বদলের পরে সে চুরি আর করতে তারা পারবে না, ওখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেছে। এর দায় সম্পূর্ণ তৃণমূলের। যেখানে যেখানে দখল করেছিল, যেখানে যেখানে। ফৈয়াজ আহমেদ খান আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। ফৈয়াজ সাহেব, প্রথমে প্রশ্ন আপনার কাছে। আপনারা এ রাজ্যে একটা পুরসভায় এই মুহূর্তে ক্ষমতায় রয়েছেন, পুরসভাটার নাম হচ্ছে তাহেরপুর। সেখানকার কি অবস্থা যদি একটু বলেন? সেখানে কি কাউন্সিলররা বাড়ি থেকে বেরোচ্ছেন না, জেলে গেছেন, ইস্তফা দিয়েছেন, ভোট ভেঙে গেছে? আপনার মুখ থেকে শুনতে চাই। প্রশ্ন হচ্ছে কাউন্সিলররা ইস্তফা দিয়েছেন, জেলে গেছেন, কি হয়েছেন সেটা না। পুরো প্রশাসন যদি রাজ্য সরকারের যদি সদিচ্ছা না থাকে তাহলে পুরো প্রশাসন চলে না। কারণ সেখানে তো আজকের দিনে দাঁড়িয়ে, আমি যেহেতু নিজে দীর্ঘদিন তো কলকাতা পুরসভা, ফলে গোটা রাজ্যের সব জায়গার যদি আপনি অতগুলো প্রশ্ন করেন সেক্ষেত্রে অনেকটা হয়তো কঠিন হবে, কিন্তু পলিসিগত যে বিষয়টা আছে সেটা বলা যেতে পারে। কিন্তু আমরা তো কলকাতা পুরসভা দেখলাম তো, নির্বাচন তো বিধানসভা, এটা না, এটা গোটা রাজ্য জুড়ে হয়েছে। বিধানসভা নির্বাচনে কেউ হারতে পারে, কেউ জিততে পারে, কিন্তু এই হার জিতের মধ্যে দিয়ে পুরসভার কাউন্সিলর বা মেয়র তারাই বা কেন হারিয়ে যাবেন, তারাই বা কেন লুকিয়ে যাবেন, তারা পদত্যাগ করবেন কেন, এটা বুঝতে পারছি না। এখানে অদ্ভুত হলো, বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস হারল, তারপরে তাদের কাউন্সিলর, তাদের মেয়র সবাই লুকিয়ে গেল, তাদের সাংসদরাও এমনকি খুঁজে পাওয়া যাচ্ছে না। মানুষ দিশাহারা হলেন, এলাকার ওয়ার্ডের মানুষ। কারণ আমি তো যে ওয়ার্ডে থাকি, কাজকর্মের জন্য মানুষ যে রোজ ভুগছেন, শুধু তো পৌর পরিষেবা না,
প্রতিনিধি মানে দৈনন্দিন সমস্যা মানুষের, যে মানুষটা সব থেকে কাছে পাওয়া যায় সে হচ্ছে ওয়ার্ডের পৌর প্রতিনিধি। এবার ধরুন কোনো একটা ছাত্র ছাত্রী তারা কাউন্সিলরের সার্টিফিকেট চায়, সেটা পাওয়া যাচ্ছে না। এই যে মা বোন এখন তো অনেক কিছু হচ্ছে, এই সুযোগ ওই সুবিধা কোনোটাই তো পাচ্ছে না। আমাদের কাছে আসছে, আপনারা তো এক সময় পৌর প্রতিনিধি ছিলাম, তারা আমাদের কাছে দ্বারস্থ হচ্ছে। এখন আমরা আমাদের লোককে নিয়ে বড় অফিসে গিয়ে দেখুন, কারণ প্রণালী থেকে নিয়ে রাস্তাঘাট সবটাই তো এই অবস্থা, এবং এই বর্ষার মধ্যে দাঁড়িয়ে যেখানে কাকে বলবে লোকে, রাস্তায় জল জমে বলতে আমরা বর্ষার ছবি দেখাচ্ছি যে চারিদিকে কি অবস্থা আছে। জন্তুদা, এখান থেকেই প্রশ্ন, ছেড়ে দিন কার দায় বা দায় ঝেড়ে ফেলা, এটা একটা থেকে থাকে যে কোনো ইস্যুতে, কিন্তু আজকে যে ব্যক্তিটি আমি তাকে ভোট দিয়েছিলাম 5 বছরের জন্য, আজকে 3 বছর 2.5 বছর 2 বছরের মধ্যে তাকে আর খুঁজে পাচ্ছি না, সে ইস্তফা দিয়ে দিয়েছে, তার হয়তো কোনো ভেস্টেড ইন্টারেস্টের জন্য, আমি জানি না। সেই লোকটি কালকে যখন আমার বাড়িতে পুরসভা ভোটের সামনে এসে হাত জোর করে দাঁড়াবে, আয়নার সামনে দাঁড়াতে পারবে তো? দেখো, এদের আয়না আদৌ আছে? এই টোটালিটেরিয়ান পঞ্চায়েত ব্যবস্থা 90%-এর উপরে তৃণমূল কিন্তু দখল করে রেখেছিল। গ্রাসরুট লেভেলে ডেমোক্রেসির মানদণ্ড পঞ্চায়েত এবং পৌরসভা। ঝালদা পৌরসভা উনি বলছিলেন তপন কান্দু একটা পৌরসভার জন্য কোন নিচে নেমেছিল তৎকালীন শাসক, সম্ভবত 10টা সিট ছিল, 10টা সিট, এবং মানে কি নোংরামি। আজকে এই মানুষগুলো তোলাবাজি নোংরামি করেছে বলেই তো থাকতে পারবে না বলে পিঠ ল্যাজ গুটিয়ে পালিয়েছে। বাম চলে গেছে 11 সালে, কিন্তু চলে যাওয়ার বিধানসভায় চলে গেছে, কিন্তু ভারতবর্ষের ডেমোক্রেসিতে তা প্রত্যেকটা স্তরে নির্বাচন হয়। একটা স্তরে নির্বাচনে হেরেছে, কিন্তু অন্য স্তরের নির্বাচনগুলোয় আমার একদম পরিষ্কার মনে আছে, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন 2009-এ কংগ্রেস তৃণমূল যৌথভাবে জিতেছিল, সংসার করতে পারেনি। শেষে বামেরা সমর্থন দিয়েছিল পুরো টেনিওর সামলানোর জন্য, কারণ তৃণমূল করতে দিচ্ছে না, কংগ্রেসের সাথে জোট করে জিতে চালাতে দিচ্ছে না গঙ্গোত্রী দেবীকে। কষ্টটা হলো তৎকালীন বামেরা কি ল্যাজ গুটিয়ে পালিয়েছিল। না, আপনি আরেকটা এক্সাম্পল দেখুন না, ছেড়ে দিন, আপনি কলকাতায় ফিরে আসুন। এইবার আজকে চরম বাম জমানা, সেখানে তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করে, সুব্রত মুখোপাধ্যায় মেয়র হলেন, রমরমিয়ে পুরসভা চলেছে এবং চলছে। শুধু নয়, তারা কিন্তু কোনোদিন রিজাইন দিতে বাধ্য হয়নি, কারণ সেই পরিকাঠামো এবার বলছে শাসক দল না 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 যে একটা সরকার চেঞ্জ হতে পারে, কিন্তু কোন পুরসভা যদি বিরোধীরা চালায় তাকে ডিস্টার্ব করবে না। একটা লাইন যে ফলে তৃণমূল কার্যত ল্যাজ গুটিয়ে পালিয়েছে, এটার চেয়ে তো বড় হচ্ছে মানুষগুলো এখন দিশেহারা। মানুষের রিলিফের জন্য একটা সরকার সদ্য 3 মাস এসছে, পশ্চিমবঙ্গের কার্যত 1-2টো পৌরসভা আর 2-4টা জেলা পরিষদ বাদ দিলে সবগুলো পুরো নির্বাচন। অসীম বসু, প্রাক্তন কাউন্সিলর কলকাতা পুরসভার। অসীম বাবু, শুভজিৎ রয়েছে, শুরুতেই বলছি এটা কোনো ব্যক্তি আক্রমণ আপনাকে অন্তত আমরা এখান থেকে কেউ করব না, কিন্তু আপনার যে পদটা ছিল সেই পদটাকে নিয়ে আমরা আলোচনা করছি। আপনি বলুন তো, আমার পাড়ায় কেউ একজন গিয়ে দেখছে কাউন্সিলর নেই, আপনার পাড়াতে হয়তো হচ্ছে, ঝন্টুদার পাড়াতে হচ্ছে, প্রত্যেকের পাড়াতে হচ্ছে, এই দায়টা কার বলুন তো? নতুন সরকারের নাকি আমি যাকে ভোট দিয়েছি আমার? না, আসলে আমি ব্যাপারটাকে এইভাবে দেখতে চাই না। এটা ঠিক যে আমি আলোচনাটা শুনছিলাম, প্রত্যেকেই যে জায়গাটায় বলতে চাইছিলেন বা বলেছেন যে দেখে যে মেয়র রিজাইন করেছে, এবং ডেফিনেটলি দেখুন, আমরা যখন নির্বাচিত প্রতিনিধি আমাদের একটা দায়বদ্ধতা থাকে, একটা সরকার বদলাতেই পারে, কিন্তু তার মানে এই নয় এটা ঠিক যে মেয়র পদত্যাগ করা। এবং স্বাভাবিকভাবে আরেকজনকেও আমার কোনো বন্ধু বলছিলেন ওখানে যে 72 ঘন্টা সময়, আমার মনে হয় যে উনি সঠিক কথা বলেছেন, 72 ঘন্টা সময়, কিন্তু আসলে কি জানেন তো, এই বার্তাটা একটা তো মেসেজ কনভে করতে হয়, এই মেসেজটা কনভে হয়েছে কিন্তু 48 ঘন্টা পর। এবং ডেফিনেটলি যাই হোক, আমি আর এই ভেতরে যেতে চাইছি না, যেটা পাস্ট ইজ পাস্ট, বাট আজকের বাস্তবে ফিরহাদ হাকিম বেরিয়ে যাচ্ছেন, তারপর থেকে সম্ভবত 72 ঘন্টা, মানে আমি বলছি না না, হ্যাঁ 72 ঘন্টা এক্স্যাক্টলি। এবং সেটা না একটা বার্তা যায়, একটা মেসেজ কনভে করে, এবং সেটা আমি এই কারণে বলছি কারণ সেটা তো হয়ে গেছে, দিতে পারিনি, হোয়াট এভার, যাই হোক, কিন্তু এটা ঠিক যে একটা দায়বদ্ধতা আমাদের প্রত্যেকেরই থাকে, এবং আজকের দিন পর্যন্ত
মানুষ আসছে আমাদের কাছে, মানুষ আমাদের প্রবলেমের কথা বলছে এবং স্বাভাবিক কারণে যে সই করার জায়গাটা, আমরা মেয়র রিজাইন করা মানে পুরো বোর্ডটা ভেঙে যাওয়া নয়, কিন্তু নিশ্চিতভাবে এর আগে কোভিডের সময়ও আমরা দেখেছিলাম যে কোঅর্ডিনেটর করে এটা দেখুন, এটা সরকারের ব্যাপার, এটা আমি কখনোই বলতে চাই না, কিন্তু আমি আমার অভিব্যক্তির কথা বলছি। বহু ছাত্রছাত্রীরা আসছে যারা আনম্যারিড সার্টিফিকেটের জন্য আসছে, খারাপ লাগছে। হয়তো জলের ক্ষেত্রে, আলোর ক্ষেত্রে এই জায়গাগুলো হয়তো যেহেতু আমরা কাজ করেছি, আমরা সেই জায়গাটাকে করে দিতে পারছি, হয়তো আমরা অফিসিয়ালি পারছি না, এটাও ঠিক, কিন্তু আমরা বার্তাটা পৌঁছে দিচ্ছি। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। মৃত্যুঞ্জয় হাত তুলেছে। মানে বাবাইদা বাইরে থেকে বলছে, আমি অসীম বসু বাবাইদাই বলি, তো বাবাইদা বললো যে 5 তারিখ রেজিগনেশন দেওয়ার পরে 72 ঘন্টা, 3 তারিখ অফিসিয়ালি আমাদের প্রাক্তন মেয়র অভি হাকিম অফিসিয়ালি মানে প্রেস কনফারেন্স করে বলেছিল যে আমি ছাড়তে চাইছি। তার মানে দলে থেকে নিশ্চয়ই বাবাইদার মতো যারা কাউন্সিলররা ছিল তারা 3 তারিখই জেনে গেছিল যে 5 তারিখ রেজিগনেশন দিতে চাইছে, মানে দিতে চলেছে। তারপরে আমার বক্তব্য হলো যে একটা দিক আমিও বলছিলাম, হাইলাইট করছিলাম যে এখন অ্যাডমিনিস্ট্রেটর রাখার একটা অপশান ছিল, অ্যাডমিনিস্ট্রেটর প্রত্যেক ওয়ার্ডে রাখতে পারতো, সেটা রাখেনি এই সরকার। দ্বিতীয়ত এখন বলছে শুভদীপ যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে সমস্ত সার্টিফিকেটের জন্য, সমস্ত কাজের। আমাদের সরকারের একটা পুরনো সরকারের সমব্যাধি ছিল, রাত্রি 2টোয় মারা গেলে আপনার কাছে কাউন্সিলরের কাছে আপনার বাড়িতে যেতে হবে, ওই 2000 টাকা পেতে গেলে সাইন করতে হবে। আপনি এখন রাত্রি 2টোর সময় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কোথায় পাবেন? বোর্ডতে বসবে, রাত্রি 2টোর সময় আপনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে যাবেন সমব্যাধি সার্টিফিকেট নেওয়ার জন্য। আমি একটা এক্সাম্পল দিলাম, এটাই এই যে সমস্যাগুলো আমার কাউন্সিলরগুলো আমি বলেছি, আমি একটা লাইন বলে নি কেন, আমি তো বলছি চাপে এই যে 23 মে থেকে প্রথম কলকাতা কর্পোরেশনের অ্যারেস্ট শুরু হলো, 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ পল্লকে অ্যারেস্ট করলো, সুশান্ত ঘোষ থেকে আরম্ভ করে, আরে চোরগুলোকে তো তোমরা নিয়েছো, চোরগুলোকে তো তোমরা নিয়েছো, চোরগুলোকে নিয়ে ডাকাতগুলোকে নিয়ে তোমরা বলা। থামুন। মৃত্যুঞ্জয় পালের কথায় কিন্তু এটা পরিষ্কার হয়ে গেল, খালি তারা 72 ঘন্টা না, 72 প্লাস 48 ঘন্টা তারা দুদিন আগে থেকে জানতেন ববি হাকিম পদত্যাগ করবেন। তারা এত দিন জোর করে করতে দাও, দেখুন আবারও বলছি, আমরা একটা সমাধান খুঁজতে চাইছি। সাধারণ মানুষ কোথায় যাবেন, বিকল্প কি, আইন কি বলে? এই মুহূর্তে গ্রাউন্ড জিরো থেকে দুজন সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন চন্দ্রশেখর এবং সুমন কল্যাণ। প্রথমে চন্দ্রশেখরের কাছে চলে যাই। চন্দ্রশেখর, একেবারে ছোট করে 1 মিনিটের মধ্যে কি পরিস্থিতি আসানসোলে? দেখো, আসানসোলে গত 8ই জুলাই পুর বোর্ড ভেঙে দেওয়া হয়, কারণ কাউন্সিলর এবং যারা মেয়র তারা আসছিলেন না, পুরো পরিষেবা বিঘ্নিত হয়েছিল এবং পুরো বোর্ড ভেঙে দেওয়ার পর পুরো প্রশাসক বসানো হয়েছিল, কিন্তু 15 দিনের মাথায় সেই পুরো প্রশাসক আবার সরিয়ে দেওয়া হয়, আবার নতুন পুরো প্রশাসক আসে। এর মধ্যে 1 মাসে 3 বার কমিশনার চেঞ্জ হয়ে যায়। অভিযোগ হচ্ছে যে বারে বারে, এখন আমরা আজকে গিয়ে যেটা দেখলাম যে পুরো পরিষেবা, সাধারণ পুরো পরিষেবা, দৈনন্দিন পুরো পরিষেবার যে বিষয়গুলি রয়েছে, যারা আসানসোল কর্পোরেশনে প্রতিদিন আসতেন, সার্টিফিকেট থেকে শুরু করে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা সমব্যথীর মতো প্রকল্পগুলো পেতে তারা কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছেন, তারা কোনো পরিষেবাই পাচ্ছেন না। যদিও পুরো কমিশনারের দাবি যে তিনি সব রকম চেষ্টা করছেন, যে কিন্তু পুরো কমিশনার আমাদেরকেই 2 ঘন্টা তার চেম্বারে বাইরে বসিয়ে রেখেছিলেন এবং তারপরে তিনি আমাদের সঙ্গে কথা বলছেন, তা অফ দ্য রেকর্ড, অন দ্য রেকর্ড নয়। অর্থাৎ সাধারণ মানুষ কী করে পুরো কমিশনারের কাছে পৌঁছাবেন, এইটাই হচ্ছে অভিযোগ। এবং এই মুহূর্তে এমএলএ সঙ্গে থাকো, তোমার কাছে আসবো। আমরা দক্ষিণের ছবি দেখালাম, একেবারে উত্তরের ছবি দেখাই, কোচবিহারের ছবি। কি অবস্থা সেখানে সুমন? দেখো, নির্বাচনের পর যেটা আমার আগের প্রতিনিধি বলল, নির্বাচনের পর থেকেই কিন্তু এই সমস্ত যারা কাউন্সিলর রয়েছেন তাদের দেখা কিন্তু পাওয়া যাচ্ছিল না, ফলে অচলাবস্থা কিন্তু এর বহু আগে থেকেই কোচবিহারে তৈরি হয়েছিল। আমরা গত পরশুদিন যে হঠাৎ করে যে প্রবল বৃষ্টি হলো, সেই বৃষ্টিতে দেখলাম যে গোটা পুরো সবার যে পরিষেবা সেটা কিন্তু কার্যত সম্পূর্ণরূপে ভেঙে গেছে। আজকে নতুন করে, আজকে হয়তো বৃষ্টি নেই, বৃষ্টিতে যে অসুবিধা তৈরি হয়েছিল, যে পরিস্থিতি তৈরি হয়েছিল, পুরো শহরটা গার্জিয়ানলেস, এটাই কিন্তু মনে হচ্ছিল। তবে এটাই কিন্তু প্রথম নয়। যে সমস্যাটা আসানসোলের কথা বললো, যে সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না এবং বিভিন্ন রকমের ছাত্ররা আসছেন, তাদের যে বার্থ সার্টিফিকেট দরকার বা অন্যান্য যে পরিষেবাগুলো রয়েছে, এই পরিষেবাগুলো এখনও কিন্তু স্বাভাবিক হয়নি। ফলে নতুন করে কিন্তু এই সমস্যাগুলো অন্যান্য জেলার মতো কুচবিহারেও কিন্তু প্রকট আকার ধারণ করেছে এই সমস্যাগুলো এই মুহূর্তে।
বেশ, ধন্যবাদ দুজনকে। সুমন যে কথা বললো যে গার্ডিয়ান লেস হয়ে গেছি আমরা, সত্যি তো। এখান থেকেই যাবো, ঝন্টুদার কাছে আসবো, অবশ্য সময় দেবো সবাইকে। ঝন্টুদার কাছে। ঝন্টুদা, আগে বলা হতো পৌর পিতা, পৌর মাতা, আজকে যদি একটা করে ওখানে মৃত্যুঞ্জয়ের কথা অনুযায়ী সরকারের তরফ থেকে একজন করে বসিয়ে দেওয়া হলো ওয়ার্ড ভিত্তিক প্রশাসক, সমাধান হবে কি আদৌ? না, প্রথম কথা, জনপ্রতিনিধি আর আমলা, ব্যুরোক্রেসি ঠিক দুটো এক নয়। আপাতত 93-এর 14-4 বা 2006-এর 11-র ক্ষমতা বলে সরকার বসাতে পারে, কিন্তু ক্রাইসিস টাইমটা এইভাবে আসার জন্য সংবিধানে প্রশাসক বসে গেছে এবং প্রত্যেকটা ওয়ার্ডে প্রশাসক বসিয়ে চলবে, এটা তো গণতন্ত্রের ক্ষেত্রে সম্পূর্ণ অনৈতিক এবং লজ্জাজনক। হ্যাঁ, এটা সম্ভব নয়। দ্বিতীয় হচ্ছে, তুমি দেখো, যদি 1 মাস পৌর প্রতিনিধি অ্যাবসেন্ট থাকে, তাহলে ইন সার্টেন টাইম শর্ট টার্মের জন্য অ্যাডমিনিস্ট্রেটর বসানো যায়, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিয়ে তুমি যেটা জনগণের প্রতিনিধি তার ডিউটি করবেন, কর্তব্য, সেটাকে তুমি অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে একটা ব্যুরোক্রেটিক চাপিয়ে দেওয়া পাঠ করলে এটা হতে পারে না। সমস্ত রাজ্য সরকারকে বলবো, পরিষেবা পাচ্ছে না 3 মাস যাবত, ঠিক, অথচ ট্যাক্স দিচ্ছে। যারা ট্যাক্স পেয়ার তাদেরকে এক্সেমশন দেওয়া হোক যে 3 মাস ধরে তারা কোনো পরিষেবা পাচ্ছে না, তাদের ট্যাক্স মুকুব করা হলো, তাদের ট্যাক্স দিতে হবে না। বলুক রাজ্য সরকার। কেন রাজ্য সরকার একটা ইনিশিয়েটিভ নিচ্ছে না যে না, আপনারা যারা কাউন্সিলর আছেন তারা থাকুন, আপনাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, আপনারা যদি দুর্নীতিগ্রস্ত হন, আপনারা যদি টাকা তুলে থাকেন, এগুলো যদি প্রমাণিত হয়, কোর্টে প্রমাণ করা হবে, আপনারা বসুন গিয়ে, যতক্ষণ না আপনাদের প্রমাণ করা হচ্ছে আপনারা দুর্নীতিগ্রস্ত। সেটা না করে বিভিন্ন জায়গা থেকে পুলিশকে দিয়ে হয়রানি করানো হচ্ছে এই তৃণমূলের কাউন্সিলরদের এবং বিরোধীদের কাউন্সিলরদের। ফলে কি হচ্ছে, এবং এবং মানুষ প্রতারিত হচ্ছে। তৃণমূলকে ভয় করলো, বিজেপিকে আটকানোর দালালি করে যাচ্ছে। আপনি একটা প্রমাণ দেখান, এখানে পুলিশ একটা প্রমাণ দেখান, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তৃণমূলের দালালি করে যাচ্ছেন, দালালি করে যাচ্ছেন তৃণমূলের। বেশ, এবার বলি, আসবো, আমরা আসবো। তবে রাজ্য সরকারের, সুভাষিতা, রাজ্য সরকারের কথা বলছিলেন, অগ্নিমিত্রা পালের একটা বক্তব্য আমরা পেয়েছি এই আলোচনার জন্য, অত্যন্ত প্রাসঙ্গিক। শুনুন কি বলেছেন। ভুক্তভোগী তো 15 বছর ধরে আমরা হয়েছি, তখন তো টিএমসির কাউন্সিলররা ছিল, কিন্তু আজকে টিএমসির কাউন্সিলররা যেই মুহূর্তে দেখলো যে নতুন সরকার এসে গেছে, তারা আর ওই আন্ডার দ্য টেবিল ডিলিংগুলো করতে পারবে না, তারা ছেড়ে চলে গেল। এতটাই দায়িত্ব জ্ঞানহীন আমি বলবো। 15 বছর ধরে তো 50 বছর 100 বছর পিছিয়ে দিলেন, কিন্তু নতুন সরকার আসার পর অন্তত সেই সামান্যটুকু মানে দেখানো উচিত ছিল। অসীম বাবু, এই 15 বছরে আপনি কাউন্সিলর ছিলেন, অগ্নিমিত্রা পাল বক্তব্য সমর্থন করছেন? হ্যাঁ, আমি শুনলাম। না, আসলে ব্যাপারটা হচ্ছে যে মন্ত্রীমশাই বললেন উনি মহোদয়, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে কাউন্সিলররা খুব খারাপ, বিশেষ করে তৃণমূলের, এটা ঠিক, আমি ওনার সঙ্গে একদম। অসীম বাবু, আসবো আপনার কাছে। সম্ভবত ওই মাইকটা একটু দেখুন, মাইকটা খুলে গেছে বোধহয়, অডিও সমস্যা হচ্ছে। এবার শুনতে পাচ্ছেন? না, মাইকটা শুনতে পাচ্ছেন না, আপনার সঙ্গে পিসিআর যোগাযোগ করছে। ফাইয়া সাহেব, আপনার কাছে একটু যাই। এখানে ঝন্টুদাও যে কথা বলছিলেন বা আলোচনায় যেটা উঠে এলো, যে এ রাজ্যে তো রাজ্য সরকার এবং নির্বাচিত পুরভোট দুটো ভিন্ন রাজনৈতিক দলের ছিল, আমরা দেখেছিলাম, চলেছিল পুরভোট, কোথাও কোনো অসুবিধা নেই, যে নর্থ বেঙ্গল হতে পারে, কলকাতা হতে পারে, কিন্তু এবার কেন এই সমস্যাটা? একটা রেজাল্টের পরপর আরেকটা দলের কাউন্সিলর তারা রিজাইন করে দিচ্ছেন পরপর, এই সমস্যাটা কেন? কোথায় কি অসুবিধা? আসলে এখন তো বুঝতে পারছি না, যারা বসে আছেন তৃণমূলের পক্ষ থেকে, তারা তৃণমূল বিজেপি তো এখন একই হয়ে গেছেন, এখন ভালো তৃণমূল খারাপ তৃণমূল সব হচ্ছে। আর এটা আজকের নয়, যেটা বলছেন, সুব্রত মুখার্জি যখন মেয়র তখনও বিজেপির ডেপুটি মেয়র ছিলেন, ফলে একই জায়গায় ছিলেন। অসুবিধাটা কোথায়? এই যে বলছেন চোরের কথা, তো আসলে সবাই, কারণ আমাদের সরকার গেল, আমরা কর্পোরেশন থেকে হারলাম, পালাতে হয়নি তো, মানুষের মধ্যে ছিলাম, তাদের কেন পালাতে হচ্ছে? আসলে তারা নিজেই প্রমাণিত, নিজেই বলে দিচ্ছে আমরা চোর। ফলে যা চুরি, দুর্নীতি, কাটমানি, স্কোয়ার ফুট করে টাকা নিয়েছে, বেআইনি নির্মাণ, এগুলোর ক্ষেত্রে, ফলে তারা বুঝতে পারছে মানুষ তাদের ছাড়বেন না। ফলে তারপরে এই সব টিম যা হয়েছে, এগুলো ঠিকই, এটা ভালো কালচার না, বাংলা ছিল না, কিন্তু তারা যে জায়গায় গেছেন তারা বুঝেই আগে থেকে তারা পালিয়েছেন।
এবং মানুষকে, এবং এটা দেখবেন তৃণমূল কংগ্রেস থাকার সময় বহু পৌরসভায় নির্বাচন হতো না, সেখানে প্রশাসক পাশেই হাওড়া রয়েছে, হয় না। ফলে তারা যে জনপ্রতিনিধিদেরকে ক্ষমতা দেবেন, এই ক্ষমতা তারা দিতে চান না। বামফ্রন্ট সরকারই একমাত্র আসার পরে আইন করে পৌর প্রতিনিধি, ওয়ার্ড কমিটি, সাধারণ মানুষের হাতে ক্ষমতা, সাধারণ মানুষের হাতে ক্ষমতা না থাকলে সাধারণ মানুষের সমস্যা আসবো। তবে তার আগে অসীম বাবুর সঙ্গে কথা বলছিলাম, সমস্যা হচ্ছিল টেকনিক্যাল। ভাইয়া সাহেব একটু সঙ্গে থাকুন। অসীম বাবু, অগ্নিমিত্রা পালের বক্তব্য আমরা শুনিয়েছিলাম, আপনাকে প্রশ্ন করেছিলাম যে আপনি কি সহমত 15 বছর ধরে কি এই প্রবলেমগুলো ফেস করতে হয়েছে? আপনি তো ছিলেন হাউসে। না, উনি বললেন 15, হ্যাঁ উনি বললেন, আমি মেয়র পরিষদও ছিলাম, উনি বললেন যে 15 বছর ধরে কোনো কাজ হয়নি, এটা মানুষ বলবে। যদিও একটা পালা বদল হয়েছে, একটা সরকার বদলেছে, কিন্তু একটা জায়গায় আমি বলতে চাই যে দেখুন, মেয়র রিজাইন করেছে, আমি 72 ঘন্টার দিকেও গেলাম না, কিন্তু তবুও একজন অ্যাডমিনিস্ট্রেটর বসা সত্ত্বেও যদি কাউন্সিলরদের যে জায়গাগুলো ছিল, যে সই করার ক্ষেত্রে বা যে নিত্য দৈনন্দিন কাজের ক্ষেত্রে যদি এই সুযোগটা থাকতো, নাইবা হলো কোনো দায়িত্ব, দেখুন আমাদের দায়িত্ব অ্যাজ সাচ কিছু নেই। বিল্ডিং থেকে শুরু করে ফেয়াজদাও বলার সময় বললেন, উনিও মেয়র পরিষদ ছিলেন, উনিও বলছেন, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে দেখুন, কারোর দিকে আঙুল তুলে বলাটা খুব সহজ। অসীম বাবু, আপনারা প্রশাসনের ফার্স্ট লাইন এবং দলেরও ফার্স্ট লাইন ম্যানেজার, আমি বলি পালালেন কেন আপনি? আপনারা পালালেন, ঘরে ঢুকে গেলেন তো কেন? ঘরে ঢুকে গেলেন, মানুষের পাশে থাকতেন। আপনার মেয়র কোনোদিন ছিল কলকাতা পুরসভায় টেবিলে বসে টাকা লেনদেন? আরে এটা কি দুর্নীতি? তো আচ্ছা বলুন তো, দুর্নীতি ছিল বলেই তো পালালেন। এখন যারা প্রকাশ্যে আসছেন খুঁজে পাওয়া যায়নি তো তাদেরকে, শুধু এটাই না, কাউকে শুধু মেয়র করলেন পদত্যাগ। না না, আমি ওভারঅল বলছি, ওভারঅল যা হয়েছে কলকাতা পুরসভার ক্ষেত্রে, বাকি ক্ষেত্রে পালিয়ে গেলেন সবাই। দেখুন, আপনি নিজেও কলকাতা পুরসভার অভিযোগ না, এটা তো বাস্তব। সঙ্গে থাকুন, অব্র কিছু একটা বলার চেষ্টা করছে, রাজ্যের শাসক দলের প্রতিনিধি অব্র, দায়িত্ব তোমাদের বেশি। বিধানসভা ভোটে হারলো তৃণমূল কংগ্রেস, এইদিকে সব পৌরসভাগুলো থেকে লেজ গুটিয়ে পালাচ্ছে এদের কাউন্সিলররা। এটা হতে পারে? একটা টেনিয়রের জন্য তো আপনারা নাকি জনপ্রতিনিধি হয়ে এসেছিলেন, আপনারা নাকি এত কাজ করেছেন 15 বছরে, তাহলে পালাতে হচ্ছে কেন? আমার প্রশ্ন এই জায়গায়, তার মানে আপনারা জানেন আর পয়সা তোলা যাবে না, আর আলোচনা শেষ পর্যায়ে 10 সেকেন্ড। কথা হলো যে কে কেন পালাচ্ছে সেটা তো জানে, যদি কোনো দুর্নীতি করে থাকে তাহলে অ্যারেস্ট করছে না কেন, কেন আশ্রয় দিচ্ছে? এক আর দুটো কথা হলো, সিপিএম এর প্রতিনিধিদের সমস্যা হলো তৃণমূলের সময় কে ডেপুটি মেয়র ছিল, আর সিপিএম যখন কংগ্রেসকে, রাজীব গান্ধীকে, আমরা আলোচনা আজকে রাখার চেষ্টা করেছিলাম একটা সমাধান খোঁজার জন্য, সমস্যাগুলো পেলাম, জানি না সমাধান পেলাম কিনা, সেটা আপনারাই বিচার করবেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি, ভালো থাকবেন।